তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। স্যার। আচ্ছা, তো ইয়েস স্যার। স্ক্রিনে স্ক্রিনে স্যার। একটি স্ক্রিনে একটি কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা, দেখো। এই কোশ্চেনটি গতবার যারা কোর্স করেছো তাদেরকেও আমরা হিন্টস করেছিলাম। হ্যাঁ, তো এবারও এই কোশ্চেনটা আমরা তোমাদেরকে সলভ করে শেখাবো। খুবই স্ট্যান্ডার্ড একটি কোশ্চেন, এরকম কোশ্চেন আবার আসতে পারে। ঠিক আছে? তো এই কোশ্চেনটি সলভ করার জন্য তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই অনলাইনে, এটা তোমাদের বইতেও আছে। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে কি, মানে এই কোয়েশ্চেনটা মূলত এসছে জুনিয়র লেভেলে। হ্যাঁ, তো এটা জুনিয়র হলেও এটা প্রাইমারি, জুনিয়র, এসএসসি, এইচএসসি সবার জন্য এটা কমন, এটা করতেই হবে সবাইকে। ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে সলভ করা যায় দেখবো। স্যার, এটা প্রাইমারি লেভেলে আসছিল। হ্যাঁ, এটা তাহলে দুইটাতে এসছে আর কি। ঠিক আছে, মানে কিছু কিছু কোয়েশ্চেন আসে বোথ লেভেলে আছে, অনেক কোয়েশ্চেন আছে দুই তিনটা লেভেলে আসে। হ্যাঁ, মানে এটা আমরা জুনিয়র লেভেল থেকে নিয়ে দিয়েছিলাম আর কি, তারপরে প্রাইমারি লেভেলের সাথে হয়তো মিলে গেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য আমরা আজকে একটা নতুন টপিক শিখবো জিওমেট্রির ক্ষেত্রে। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা আগের দিন শিখেছিলাম যে বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। ধরো একটি বৃত্ত, এই বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয়, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা যদি আর হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল পাই পাই আর আর স্কোয়ার। ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। ওকে, তাহলে ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। এখন বৃত্তের কেন্দ্রে টোটাল এইভাবে যদি ঘুরে আসা হয়, টোটাল অ্যাঙ্গেল কত ডিগ্রি আছে? 360। থ্রি থ্রি। সিক্সটি 360 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, এখন যদি আমরা বলি যে এখান থেকে আমরা একটা লাইন টানলাম আর এখান থেকে একটি লাইন টানা আছে, এই অ্যাঙ্গেলটা যদি হয় 60 ডিগ্রি, হ্যাঁ, তাহলে এই যে একটা রিজিয়ন পেলাম আমরা, হ্যাঁ, এই যে এখানে একটা রিজিয়ন পাচ্ছি আর কি, এই রিজিয়নের এই যে একটা শেড দিচ্ছি আর কি, এই পুরা রিজিয়নটা এখান থেকে এই শুরু করে এইটুকু, এটাকে আমরা একটা মানে এরিয়া বলা হয় আর কি। ঠিক আছে, একটা সেগমেন্ট বলা যায়। তো সেক্টর আর কি, এটা হচ্ছে একটা সেক্টর। ইংলিশে সেক্টর, বাংলায় হচ্ছে এটাকে বলা হয় বৃত্তকলা। বৃত্তকলা, বাংলায় কি বলে এটাকে? বৃত্তকলা। ঠিক আছে, মানে বৃত্তের একটা অংশ, তাই বৃত্তকলা, আর ইংলিশে বলা হয় সেক্টর। ঠিক আছে, তো এই বৃত্তকলার ক্ষেত্রফলটি আমরা কিভাবে পাবো? তো এটা আমরা ঐকিক নিয়মেও কিন্তু চিন্তা করতে পারি যে পুরা পুরা বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে 360 ডিগ্রি এর জন্য, তাহলে সেক্ষেত্রে অনলি 60 ডিগ্রির জন্য এই ক্ষেত্রফলটি কত হবে? তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হবে, যে বৃত্ত আছে তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই, এটা আমরা ওইভাবেও লিখতে পারি। আবার একটা ব্যাপার হচ্ছে এরকম, আমরা এটাকে একটা ফর্মুলা সিস্টেমে লিখব যে বৃত্তের ক্ষেত্রফলটা আমরা নিব প্রথমে পাই আর স্কোয়ার ইন্টু, আমরা নিচে দিব হচ্ছে টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, আর উপরে দিব আমাদের যতটুকু অ্যাঙ্গেল দেওয়া আছে, অর্থাৎ 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে যে অ্যাঙ্গেলের জন্য আমাদের বৃত্তকলাটা রয়েছে, সেই অ্যাঙ্গেলটা উপরে দিব, আর নিচে হলো টোটাল অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে এই দুইটার ভাগফল করে পাই আর স্কোয়ারের সাথে গুণ করলে আমরা এই বৃত্তকলার ক্ষেত্রফলটি পাবো। তার মানে এখানে এটা কাটাকাটি করলে নিচে 6 হবে, দ্যাট মিনস অ্যান্সার হবে পাই আর স্কোয়ার ডিভাইড বাই 6, যদি এই বৃত্তকলার ক্ষেত্রফলটি হয়। ঠিক আছে, তো এই এই টপিকটি আমাদের লাগবে, বেশ কিছু ম্যাথের মধ্যে এটা আছে, তো আমরা এটা এখানে শিখে নিলাম। এখন আমাদের এই কোয়েশ্চেনটা সলিউশন করার জন্য আমরা আসি। প্রশ্ন বলা হচ্ছে যে তোমার ও এ সমান দেওয়া আছে 4, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ 4। আচ্ছা, ও বি ডি এফ এই পুরা বর্গর হচ্ছে, বর্গের জন্য ওডি ইকুয়াল, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 10। ঠিক আছে, কালো অংশটির ক্ষেত্রফল, এই যে কালো করা আছে শেড দেওয়া আছে, এই কালো অংশটির ক্ষেত্রফল দেওয়া আছে a/2 মাইনাস বি পাই। তাহলে সেক্ষেত্রে এরকম যদি হয়ে থাকে তাহলে এ প্লাস বি এর মান কত? এই প্রশ্নটি আমরা সলভ করব। ঠিক আছে, তো আমরা একটু বড় করে নিই অ্যান্সার করার জন্য। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো। তো আমরা এক্ষেত্রে অ্যান্সারটা বের করার জন্য যে স্ট্র্যাটেজি করব সেটা হচ্ছে, আগে আমরা এই সম্পূর্ণ বর্গ থেকে এই যে একটা অংশের ক্ষেত্রফলটা আগে বের করে নিব। তাহলে আমরা মাঝের বিন্দুটার একটা নাম দিয়ে নিতে পারি। ঠিক আছে, তাহলে ও বি ডি এফ, আর এখানে আছে এ, একটা বিন্দু আমাদের জন্য অপশন আছে সি, আমরা এই বিন্দুটাকে সি নামকরণ করতে পারি, সি বিন্দু। ঠিক আছে, তাহলে এটা যদি সি বিন্দু হয়, হ্যাঁ, এখন পুরা বর্গের ক্ষেত্রফলটা বের করলে আমরা এই পুরা ও বি সি এই অংশের ক্ষেত্রফলটা পাবো হচ্ছে তার 4/1 ভাগ। অর্থাৎ
একটি একটি বর্গক্ষেত্র যদি হয়ে থাকে এমন, এরকম একটি বর্গক্ষেত্র, এখন যদি আমরা এটাকে এরকম করে কর্ণ বরাবর ভাগ করে দিই, তাহলে সমান 4 ভাগে ভাগ হয়ে যাবে। সবগুলো অংশের ক্ষেত্রফল হবে পুরা সমস্ত বর্গের ক্ষেত্রফল ডিভাইডেড বাই 4, মানে 4/1 ভাগ। তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে বর্গের ক্ষেত্রফলটি বের করতে হবে। এভাবে আমরা করতে পারি, এটা একটা উপায়। এভাবে করে দেওয়া আছে তোমাদের বইয়ে, দেখবা। আমি এখানে আরো একটা শর্টকাট টিপস দেখাবো, যেহেতু এটা বইয়ে করা আছে তাই এই অংশটি আমরা এইভাবে করতেছি না। আমাদের একটা নতুন একটা টিপসে আমরা এই প্রশ্নটি সলভ করব। হ্যাঁ, তো সেই টিপসটা কি হতে পারে? দেখো, আমরা এখান থেকে ও থেকে ডি পর্যন্ত হচ্ছে 10 দেওয়া আছে না, 10। Yes, sir. আচ্ছা, বর্গের কর্ণ Yes, দুটি sir. পরস্পরকে সমানভাবে ছেদ করে মাঝখানে। তাহলে ওডি সমান যদি ওডি সমান যদি 10 হয়, তাহলে ওসি সমান কত হবে? 5. হ্যাঁ, Five. মানে 10/2 হবে, এটার অর্ধেক হবে, তাই না? কারণ বর্গের কর্ণগুলো তারা একে অপরকে সমানভাবে দ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটার ভ্যালু আসছে কত? 5। তাহলে এটার ভ্যালু যদি 5 হয়, নিঃসন্দেহে এখান থেকে এই পর্যন্ত এই ভ্যালুটাও 5 হবে, এটাও 5 এবং এটাও 5। ঠিক আছে। আচ্ছা, বর্গের বর্গের কর্ণদ্বয় পরস্পরকে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? লম্ব, সমকোণের সমদ্বিখণ্ডিত ছেদ। হ্যাঁ, লম্বভাবে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দ্যাট মিন্স লম্বভাবে পরস্পরকে ছেদ করে। অর্থাৎ এখান থেকে এখানে একটি রেখা টানলে এই জায়গাতে 90 ডিগ্রি কোণ হবে। আর 90 ডিগ্রি কোণ যদি হয়, তাহলে এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হবে? একটি সমকোণী সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হবে। তাহলে ও বি সি, এই যে সমকোণী ত্রিভুজ, তার ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারবো? একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। উচ্চতা। হ্যাঁ, লম্ব বা উচ্চতা, উচ্চতা বা লম্ব। তাহলে সেক্ষেত্রে হাফ ইন্টু এর ভূমি হচ্ছে আর ওসি, একটু কম। ভূমি ইন্টু ওসি ধরতে পারি। আর এটাকে আমরা বিসি ধরতে পারি, উচ্চতা বিসি। তাহলে সেক্ষেত্রে হাফ ইন্টু 5 ইন্টু 5, তাহলে এটা রেজাল্ট কত আসবে? 12.5. 25/2 আমরা এইভাবে রাখি, 25/2। 25/2। তাহলে আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল পেলাম 25/2। এখন আমাদের কাজ হচ্ছে এই যে বৃত্তকলাটি আছে এই অংশটি, এখান থেকে এইটুকু, এই বৃত্তকলাটির ক্ষেত্রফল আমরা বের করব, করে ওই জায়গা থেকে মাইনাস করে দিলে আমরা পেয়ে যাব। ঠিক আছে। এখন একটা বিষয় দেখো, যে যদি একটি বর্গের বর্গের এইখানে কিন্তু পুরা কোণটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। না, বর্গের একটা কর্নার, বর্গের একটা কোণ, লাস্ট একটা কোণ, যে কোনো একটা কোণ কত স্যার, ডিগ্রি? 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে একটি কর্ণ যদি সোজাসুজি আঁকা হয়, এই কর্ণ এই কোণটিকে ঠিক অর্ধেক করে দেয়, মানে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কোণটি কত ডিগ্রি? 90 ডিগ্রির অর্ধেক কত? স্যার, 45। 45 এটা ডিগ্রি। হচ্ছে 45 ডিগ্রি, তার মানে এটাও 45 হবে। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে তাই যদি হয়, আমরা কিছুক্ষণ আগে শিখলাম, এই যে এই যে আমাদের হচ্ছে বৃত্তকলা, এই বৃত্তকলা ক্ষেত্রফলটির কত হবে? এই বৃত্তকলার ক্ষেত্রফল কত? বৃত্তকলার ক্ষেত্রফল সমান আমরা কিছুক্ষণ আগে জানলাম যে পাই আর স্কোয়ার ইন্টু এই যে অ্যাঙ্গেলটা আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ডিভাইডেড বাই টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে। 45 আর 360 কাটাকাটি করলে কত হবে? 8 হবে। ঠিক আছে, কত হবে? 8। 8. 8। 8। তাহলে পাই আর স্কোয়ার বাই 8। এখন আমরা জানি আর এর ভ্যালুটা দেওয়া আছে। আর হচ্ছে কত ছিল? এই যে ও এ ইকুয়াল আর, অর্থাৎ এটা দেওয়া আছে 4। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি এটার ভ্যালু বের করতে চাই, আর এর ভ্যালু যদি 4 হয়, তাহলে পাই ইন্টু 4 এর স্কোয়ার। 4 এর স্কোয়ার মানে আমরা 2 বার 4 লিখলাম আর কি। ঠিক আছে। আর নিচে হচ্ছে 8, এইটটাকে আমরা 4 × 2 লিখলাম। ওকে। তাহলে এখান থেকে একটা 4, এখান থেকে 4 কাটা, আর এই 4 আর এই 2 কাটাকাটি করলে উপরে 2, দ্যাট মিন্স এটার ভ্যালু আসছে 2 পাই। তাহলে আমাদের এই সমগ্র এই যে বৃত্তকলা, পুরা বৃত্তকলাটির ক্ষেত্রফল কত পেলাম? 2 পাই। 2 পাই। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল 2 পাই, আর এই পুরা ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 25/2। সুতরাং এই কালো অংশের ক্ষেত্রফলটি এখন আমরা বের করতে পারবো। তাহলে কালো অংশের ক্ষেত্রফল কি হবে? এই যে সমস্ত অংশটির ক্ষেত্রফল, মানে পুরা ত্রিভুজটির ক্ষেত্রফল 2π/2, সরি, হচ্ছে এটা 25/2 মাইনাস এই বৃত্তকলার অংশটি বাদ দিয়ে দেব,
তাহলে সেটা কত, 2 পাই। ওকে। Yes, sir. আচ্ছা, এইটাই হলো আমাদের রেজাল্ট। মানে আমাদের রেজাল্ট মানে হচ্ছে আমরা ক্ষেত্রফলটা বের করলাম। এখন এটার সাথে মিলাবো, বলেছে যে এই ক্ষেত্রফলটা এইভাবে প্রকাশ করা যায়। তো এটার সাথে যদি আমরা এখানে কম্পেয়ার করি, হ্যাঁ, এটার সাথে কম্পেয়ার করি, তাহলে দেখো একই ফরম্যাটে আছে। একই ফরম্যাটে আছে মানে হলো এখানে এ আছে, তাহলে এটার ভ্যালু এ হবে, এ ইকুয়াল কত হবে, 25। 5. আর এই পায়ের সাথে বি আছে, তাহলে এই পায়ের সাথে এখানে 2 আছে যেহেতু, তাহলে বি এর মান হবে 2। তাহলে এ ইকুয়াল 25, বি ইকুয়াল 2। তাই যদি থাকে, তাহলে আমাদের কোশ্চেনে বলা হয়েছে এ বি এর মান বের করতে, এ প্লাস বি। তাহলে এ প্লাস বি ইকুয়াল, এর ভ্যালু হচ্ছে 25, বি এর ভ্যালু হচ্ছে 2, ইকুয়াল এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 27। এই কোশ্চেনের ফাইনাল অ্যান্সার হলো 27। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. Yes, sir. ওকে, যদি কেউ বুঝতে না পারো বলবে, হ্যাঁ, আর যদি তোমাদের বাসায় কোনো প্র্যাকটিস করে কোনো কোশ্চেন থাকে, ক্লাস শেষে আমাকে বলতে পারবে আর কি, ঠিক আছে? তো এখন আমরা পরবর্তী আরেকটি কোশ্চেনে যাই। হুম, 2 নম্বর কোশ্চেনটা দেখো, এটা বরিশাল 24-এ আসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই? Yes, Yes, sir. sir. আচ্ছা, তো এখানে এখানে কোশ্চেনটি বলা হয়েছে কি যে একটি ত্রিভুজের বৃহত্তম কোণ হচ্ছে, সবচেয়ে বড় কোণটা হচ্ছে 70 ডিগ্রি, তাহলে ক্ষুদ্রতম কোণের সর্বনিম্ন সম্ভাব্য মান কত? হ্যাঁ, তো সবচেয়ে বড় কোণটা হচ্ছে 70 ডিগ্রি। ওকে। এখন আমরা যদি জানি যে একটি একটি ত্রিভুজের টোটাল অ্যাঙ্গেল কত, 180 degree. 180 ডিগ্রি, তাহলে সেখান থেকে যদি 70 ডিগ্রি বাদ দিয়ে দিই সবচেয়ে বড় কোণটা, তাহলে রেজাল্ট মাইনাস করার পরে বাকি দুইটি কোণের যোগফল থাকবে কত? 110 degree. 110 ডিগ্রি। তার মানে একটা ত্রিভুজের যদি একটা কোণ 70 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণের যোগফল কত হবে? 110 100. degree. আচ্ছা, 110 ডিগ্রি। এখন বলছে ক্ষুদ্রতম কোণের মান কত, সবচেয়ে ছোট কোণের মান সর্বনিম্ন কত হতে পারে? বুঝতে পেরেছো তোমরা? Yes, sir. হ্যাঁ, তো এখন কে বলতে পারবে বলো তো, এটা সর্বনিম্ন কত হবে? 41 degree. অ্যান্সার দেখে দেখে বলছো? না স্যার। হ্যাঁ বলো, এই উমায়ের ফায়েদ উমায়ের বলো তো। Sir, 41. আচ্ছা, 41। দেখো, যেহেতু সবচেয়ে বড় কোণটা 70 ডিগ্রি, তাহলে এর কিন্তু আরো দুইটি কোণ আছে। সবচেয়ে বড় কোণ যদি 70 ডিগ্রি হয়, আর মাঝে একটা কোণ আছে, ধরো এটা এ কোণ, আর একটা মাঝের কোণ আছে বি, আর সবচেয়ে ছোট কোণটা হচ্ছে সি, ঠিক আছে? তাহলে সবচেয়ে বড় কোণটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে মাঝের যে কোণটা, সেই কোণটা কিন্তু 70 থেকে একটু ছোট হবে। তাহলে সেই কোণটা যদি সর্বোচ্চ হয়, তাহলে সি কোণটা সর্বনিম্ন হবে। তাহলে এই কোণটা কিন্তু হতে পারে 69 ডিগ্রি। তাহলে তখন সি কোণটা কত হতে পারবে? তার মানে এই 41. 69 আর এই সি, এই দুইটা অ্যাড করলে অবশ্যই 110 ডিগ্রি হতে হবে। তাহলে 110 ডিগ্রি যদি 69 আর সি মিলিয়ে হয়, তাহলে সি কোণ ইকুয়াল কত হবে? 110 ডিগ্রি মাইনাস 69 ডিগ্রি। তাহলে এখান থেকে রেজাল্ট কত আসে? 41 degree. 41 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে অ্যান্সার করে দেওয়া আছে, তারপর আমরা তোমাদেরকে এক্সপ্লেনেশন করে দিলাম আর কি, ঠিক আছে? এক্সপ্লেন করে দিলাম। ওকে, Yes, সবাই sir. কি বুঝতে পেরেছো? Yes, 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 sir. 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 Yes, sir. আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন এখন আমরা পরবর্তী কোশ্চেনে যেতে পারি। হ্যাঁ, এই কোশ্চেনটা দেখবে, 3 নম্বর কোশ্চেনটা দেখবে আর কি। কি বলছে দেখো, বলছে একটি পঞ্চভুজ আছে। পঞ্চভুজ হলো 5টি বাহু এবং 5টি কোণ দ্বারা সীমাবদ্ধ একটি জ্যামিতিক আকৃতি। একটি পঞ্চভুজের 5টি কোণের মান ক্রমিক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পঞ্চভুজটির সর্বোচ্চ কোণের মান কত? তো যেহেতু বলা হয়েছে ক্রমিক সংখ্যা সবগুলো কোণ, হ্যাঁ, তাহলে আমরা ধরে নিতে পারি যে ওই পঞ্চভুজের কোণগুলো হচ্ছে এক্স, তারপরেরটা x+1, তারপরটা x+2, তারপরটা x+3, অ্যান্ড দেন x+5। হ্যাঁ, x+5। এটা কিন্তু এইভাবে করা যায়। এর আরেকটা ওয়ে আছে। হুম, আরেকটা ওয়ে কি, আমরা কিন্তু এগুলো ধরে নিতে পারতাম যে ওই পঞ্চভুজের কোণগুলো হচ্ছে মাঝেরটা এক্স,
তার পরেরটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, তার আগেরটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আর তারপরেরটা এক্স প্লাস টু, একদম সে আগেরটা ছোটটা হচ্ছে এক্স মাইনাস টু। এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি ধরার জন্য, হ্যাঁ। আমরা ধরে নিচ্ছি মাঝের কোণটা এক্স, তাহলে তারপরে পরপর দুইটা কোণ এক এক করে বাড়বে, আর তার আগের দুইটা কোণ পর 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 এক এক করে কমবে। দুইভাবে করা যাবে, আমরা নিচেরটা দিয়ে করবো কারণ একটা বইয়ে করা আছে, আমরা অন্য একটা স্টাইলে করব, হ্যাঁ। তাহলে আমরা ধরে নিচ্ছি পঞ্চভুজের পাঁচটি কোণ হচ্ছে এই, ঠিক আছে। তাহলে এই পাঁচটি কোণের যোগফল এখন কত হবে, এগুলো সব যোগ করে দিতে হবে। এক্স মাইনাস টু কমা সরি প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, দেন হচ্ছে এক্স প্লাস টু। তাহলে সবগুলো অ্যাড করলে কি হবে দেখো, টু মাইনাস টু আর প্লাস টু কাটা, মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটা, তাহলে দেখো সবগুলো এক্স থাকবে, তার মানে ফাইভ এক্স হবে। তাহলে ফাইভ এক্স মানে কিন্তু একটা পঞ্চভুজের, হ্যাঁ, মানে পাঁচটা কোণের যোগফল পেয়েছি আমরা। এখন আমরা জানি একটা পঞ্চভুজের মোট কোণ কত, এর আগের দিন তোমাদেরকে শেখানো হয়েছে, ঠিক আছে। পঞ্চভুজের মোট কোণ বের- 540. 540 Sir, degree. 5 and হ্যাঁ, এটা বের করার রুলস কি, ফাইভ মাইনাস টু ইন্টু 180। 180. হ্যাঁ, তাহলে এটার ভ্যালু আসবে কত, এখানে হচ্ছে থ্রি ইন্টু 180, সো এখান থেকে রেজাল্ট আসবে 540 ডিগ্রি। সো অবশ্যই ফাইভ এক্স মানে এটা আসবে, অর্থাৎ ফাইভ এক্স ইকুয়াল আমরা পাবো 540 ডিগ্রি। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 540 ডিভাইডেড বাই ফাইভ, ঠিক আছে। তো এখন এটা ডিভাইডেড করলে তুমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাবে, তার মানে এক্স এর ভ্যালু আসবে 108, তাই কি না? yes, sir. তাহলে এক্স এর ভ্যালু যদি 8 হয়, এক্স এর ভ্যালু যদি 108 হয়, তাহলে সবচেয়ে বড় কোণ কোনটা, এই কোণটা না, সবচেয়ে বড় কোণটা এক্স প্লাস Yes, টু। sir. তাহলে সবচেয়ে বড় কোণ, বৃহত্তর 110 কোণ, degree. হ্যাঁ, বৃহত্তর কোণ ইকুয়াল হচ্ছে এক্স প্লাস টু, অর্থাৎ 108 প্লাস টু, অর্থাৎ 110 ডিগ্রি। কথা কি বুঝতে পেরেছো সবাই? Yes, sir. Yes, sir. হ্যাঁ, এটা হলো আরেকটু সহজে বের করা যায়, অর্থাৎ একটা ম্যাথ নানান ভাবে করা যায়। তুমি যত উপায়ে শিখতে পারবে তত তোমার স্কিল ডেভেলপড হবে, নানান ধরনের মানে মাথায় ট্রিক চলে আসবে আর কি, ঠিক আছে। এখানে এক ধরনের করে দেওয়া আছে, আমরা আরেক ধরনের স্টাইলে করে দিলাম আর কি, ঠিক আছে। Yes, এখন sir. আমরা চলে যাই আরেকটি কোয়েশ্চেন। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেটা হচ্ছে যে বলে দেওয়া আছে একটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 4x-8, 3x-7, 2x-6, এইগুলা, ঠিক আছে। তিনটা কোণ দিয়ে দেওয়া আছে, এই তিনটা কোণ, বৃহত্তম ক্ষুদ্রতম কোণের পার্থক্য নির্ণয় করো, হ্যাঁ। তো এখন আমরা প্রথমে কোণগুলো বের করে নিব, নিয়ে তারপরে বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের পার্থক্য পাবো। আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 degree. 180 তাহলে degree. এই তিনটার যোগফল কিন্তু 180 লিখতে পারি, এটা খুবই সোজা, লেখা হয়েছে 180। সো এখান থেকে অ্যাড করে দেখো, 4x আর 3x 2x, টোটাল কত আসছে 9x, আর 8 7 আর 6, 8 7 15, 6 মাইনাস করলে 9। এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু বের করতে পারছি কত, 21। এক্স এর ভ্যালু যদি 21 হয়, তাহলে আমরা সাথে সাথে তিনটা কোণই বের করে ফেলবো। তিনটা কোণ বের করার পর আমরা দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু বসাই দিব প্রত্যেকটার মধ্যে। এভাবে যদি আমরা এক্স এর ভ্যালু বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোণের মান 76, একটা 56, একটা 48। তাহলে সবচেয়ে বড় কোণ হচ্ছে এটা, সবচেয়ে ছোট কোণ হচ্ছে এটা। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কত, 76 - 48। এখান থেকে যে রেজাল্ট পাবে অর্থাৎ 8, তাহলে 28 ডিগ্রি, অ্যান্সার হচ্ছে 28 ডিগ্রি, ঠিক আছে। আমি অন্যদিন ম্যাথ করিয়েছি, সেখানে অ্যান্সারগুলো লেখা থাকতো না, তাতে কিন্তু আমাদের অনেক বেশি টাইম লাগতো, ঠিক আছে। তো এখন আমি চিন্তা করেছি যে এইভাবে যদি যেগুলো আমরা ডিরেক্টলি এটার মধ্যে বোঝাইতে পারবো, তোমাদেরও টাইম সেভ হবে, কারণ প্রত্যেকের কাছে যেহেতু অ্যান্সার আছে, ঠিক আছে। এভাবে যেগুলো এর উপরে বুঝিয়ে দেওয়া যাবে আমরা সেগুলো মার্কিং করে দেবো, আর যেগুলো আলাদা আলাদা কৌশল শেখানোর দরকার আছে আমরা সাইডে তোমাদেরকে সেগুলো ক্লিয়ার করে দিব আর কি, ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্নতে আসে আমরা, দেখো এটা একটা সহজ কোয়েশ্চেন, সেটা হলো এবিসি একটি ত্রিভুজ দেওয়া আছে এবং সেখানে বলছে তিনটা বাহুই সমান, তিনটা বাহু সমান হলে সেই ত্রিভুজকে কি ত্রিভুজ বলে? সমবাহু সমবাহু ত্রিভুজ. ত্রিভুজ. Equilateral triangle. সমবাহু ত্রিভুজ, ইংলিশে কি বলে? Equilateral triangle. ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, এখানে এই ত্রিভুজে বি এর সম্পূরক কোণের মান কত? তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কিন্তু সমান, প্রত্যেকটি কোণ সমান. Soma.
প্রত্যেকটি কোণ সমান, তাহলে প্রত্যেকটি কোণের মান কত? 60 ডিগ্রি। হ্যাঁ, 60 ডিগ্রি, স্যার অর্থাৎ অ্যান্সার হবে 180 কে 120 ডিগ্রি। 6 সরি 3 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে প্রত্যেকটি কোণের মান পেয়ে যাবা 60 ডিগ্রি। আর আমরা এমনিতেই জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি। আর আমরা জানি সম্পূরক কোণ কাকে বলে? দুটি কোণের যোগফল যদি 180 180 ডিগ্রি। ডিগ্রি 180 হয়। ডিগ্রি হয়, তাহলে একে অপরের সম্পূরক কোণ বলে। সন্নিহিত কোণ হতে হবে, দুটি সন্নিহিত কোণের, ঠিক আছে? তাহলে এই বি কোণের সম্পূরক কোণটা হবে কত? এই যে এখানে আমরা যদি বাড়িয়ে নিই এদিকে এদিকে লাইন টেনে, তাহলে এই কোণটা হবে বি কোণের সম্পূরক কোণ। এটা অবশ্যই 180 মাইনাস এই 60, তাহলে অ্যান্সার আসবে কত? 120 20। ডিগ্রি। বুঝতে পেরেছো তোমরা? Yes, sir. Yes, sir. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা আসি, দেখো। স্যার হ্যাঁ, এখন দেখো বলছে এ বি ডি সমকোণী ত্রিভুজের, এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ যার ক্ষেত্রফল 24 দিয়ে দেওয়া আছে। এ বি সমান হচ্ছে 8, এ বি সমান 8, এবং সি হচ্ছে যে কোনো একটা বিন্দু এটার বাইরের সাইডে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে তোমার এ বি সি ডি ক্ষেত্রটির এ বি সি ডি ক্ষেত্রটির পূর্ণ সংখ্যায় সর্বনিম্ন কত হতে পারে, এর পরিসীমা, ঠিক আছে? তো এখন আমরা এই প্রশ্নটি সলভ করার ক্ষেত্রে, যদিও প্রশ্নে ডিরেক্টলি বলে দেওয়া নেই যে কোনটা সমকোণ, কিন্তু আমরা চিত্র দেখে ধারণা করে নিব যে এই কোণটা সমকোণ, কারণ চিত্র বলে দিচ্ছে যে একটা কোণ সমকোণ, কারণ সে সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে অবশ্যই একটা কোণ সমকোণ হবে। আমরা চিত্র অনুসারে ধরে নিচ্ছি এই কোণটা সমকোণ। তাহলে এই কোণ যদি সমকোণ হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এর সূত্র কি হবে? হাফ ইন্টু Sir, half Half into into ভূমি ভূমি into into উচ্চতা। উচ্চতা। তাহলে এখানে ভূমি কি? ভূমি হচ্ছে এ বি, স্যার আর এখানে উচ্চতা হচ্ছে এডি, তাই না? এডি। তাহলে এই ক্ষেত্রফলটা কত হওয়ার কথা? 24। 24। তাহলে আমরা এটার ইকুয়াল লিখবো 24, ঠিক আছে? এখানে লিখবো 24। তাহলে এখান থেকে আমাদের যেটা আননোন আছে সেটা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে অর লিখলাম। অর লিখে দেখো এবির ভ্যালুটা দেওয়া আছে, এবির ভ্যালু কত? 8। তাহলে অর হাফ ইন্টু 8 ইন্টু এডি, ওকে, ইকুয়াল হচ্ছে 24। তো দেখো এই 2 আর 8 কাটাকাটি করলে 4 হয়। তার মানে আমরা এই পাশে পাচ্ছি হলো 4 ইন্টু এডি ইকুয়াল 24। তাহলে এডির ভ্যালুটা কত আসবে? এডি আর 4 ইন্টু 6। করলে, এডি আর 4 ইন্টু করলে 24 হয়, তাহলে এডির ভ্যালু কত আসবে? স্যার 6। 6। হ্যাঁ, এটা এইভাবে বের করা যায়, এডি ইকুয়াল 24 ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস হচ্ছে 6। তাহলে এডির ভ্যালুটা আমরা পাইলাম 6, এডি হচ্ছে 6। তাহলে আমরা এবি পেয়েছি 8, আর এডি পেয়েছি হলো 6। আচ্ছা, এখন কথা হচ্ছে যে প্রশ্নে বলেছে সি হচ্ছে যে কোনো বিন্দু। আচ্ছা, সি সি যদি যে কোনো বিন্দু হয়, তাহলে অবশ্যই এই সিটা এই বিডি বাহুর উপরে অবস্থিত নেই, চিত্র অনুসারে আমরা বলবো আর কি। সি হচ্ছে বিডি বাহুর বাইরে আছে। তাহলে বাইরে কত দূরে? আমরা কি অনেক দূরেও মনে করতে পারি সি আছে এখানে, আবার এটাও মনে করতে পারি খুব কাছে আছে। যেহেতু সর্বনিম্ন মান বের করতে বলেছে, আমরা ধরে নিব এটা সবচেয়ে কাছে আছে, একদম কাছে, ঠিক আছে? এতটাই কাছে যেন একটা ত্রিভুজ হয়। তাহলে একটা ত্রিভুজ গঠনের জন্য মূল শর্ত হচ্ছে এই যে দুইটা বাহু, এই দুইটা বাহুর যোগফল যেন এই বিডি অপেক্ষা বড় হয় সি। হ্যাঁ, তার মানে এখানে হচ্ছে তোমার সূত্র হলো সিডি বাহু এবং বিসি বাহু, এই দুইটা বাহুর যোগফল অবশ্যই বিডি এর চেয়ে বড় হতে হবে। বিডি এর চেয়ে কি হতে হবে? বড় বড় হতে হতে হবে। হবে। এখন বড়। হ্যাঁ, বিডির ভ্যালুটা কত আমরা বের করবো আর কি, ঠিক 10। আছে? বিডির ভ্যালু আমরা বের করতে পারবো সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে, কারণ এখানে দেওয়া আছে যে এই বাহুটা 6, এই বাহুটা 8, এটা হচ্ছে এ, এটা হলো ডি, আর এটা বি। তো একটা সমকোণী ত্রিভুজের জন্য সূত্র হচ্ছে, এটা হলো অতিভুজ। তো আমরা জানি অতিভুজের স্কোয়ার ইকুয়াল বাকি দুইটা বাহুর স্কোয়ারের যোগফল, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তো এডির মান হচ্ছে 6, 6 এর স্কোয়ার, আর এ বির মান হচ্ছে 8, 8 এর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 36, আর এটা হচ্ছে 64, এইটার ভ্যালু হচ্ছে 100। তাহলে বিডি স্কোয়ার যদি 100 হয়, 100 মানেই কিন্তু 10 স্কোয়ার। তাহলে বিডি স্কোয়ার ইকুয়াল 10 স্কোয়ার, দ্যাট মিনস বিডি ইকুয়াল কত? 10। বিডি ইকুয়াল 10। তাহলে বিডি ইকুয়াল 10, আর আমরা আগেই বের করে রেখেছি যে এই সিডি আর বিসি এর যোগফল বিডি থেকে বড় হতে হবে। তাহলে পূর্ণ সংখ্যায় যদি আমরা বলি
বিডির ভ্যালু থেকে যদি এটা বেশি হয় তাহলে এটা সর্বনিম্ন কত হবে? এটা যদি 10 হয়, এটা মিনিমাম 11 হতে হবে, 11 হতে হবে পূর্ণ সংখ্যায়। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. তাহলে এই সিডি আর বিসি এর যোগফল কত পাচ্ছি আমরা? 11. 11। হ্যাঁ, 11 11 পাচ্ছি। তাহলে তাই যদি আমরা পেয়ে থাকি, তাহলে এখন আমরা যদি এই ধরনের একটা মানে ক্ষেত্র দেওয়া থাকে আর তার পরিসীমা বের করতে চাই, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, আর এটা হচ্ছে ডি, তাহলে এই পুরাটা এখান থেকে এমনি গিয়ে যদি আমরা পরিসীমা বের করতে চাই, পরিসীমা মানে সবগুলো বাইরের বাহুর যোগফল, তাহলে পরিসীমা ইকুয়াল হচ্ছে এ বি, এ বি প্লাস বি সি প্লাস সিডি প্লাস এডি। এই হচ্ছে পরিসীমা, এটা হলো সমগ্র ক্ষেত্রের পরিসীমা। তাহলে এ বির মান আমরা জানি 8। আচ্ছা, বিসি আর সিডি এইটার এডিশন আমরা মাত্র বের করে রেখেছি। এটা মিনিমাম কত? 11, মিনিমাম হচ্ছে 11, প্লাস এডির ভ্যালু আমরা আগেই জানি 6। তাহলে কত হচ্ছে টোটাল? স্যার 25. 25 তাহলে অবশ্যই এটার পরিসীমা মিনিমাম 25 হবে। এর থেকে বড় হতে পারে, তবে মিনিমাম 25 হবে। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. Yes, sir. ওকে। এদিকে কেন নিয়ে আসছো? ফাইল ইচ্ছে করে নিয়ে আসছো। আচ্ছা, মাইক্রোফোনগুলো মিউট করে রাখবা, যাদের প্রয়োজন নেই মাইক্রোফোন মিউট করে রাখবা। অথবা যে কোনো সময় বাসায় কারোর সাথে কথা বললে তোমরা মাইক্রোফোনটা মিউট করবা, আবার যখন প্রয়োজন হবে তখন আনমিউট করে কথা বলবা। ঠিক আছে? আচ্ছা, আমরা পরের টপিকে চলে যাই। হ্যাঁ, এই যে বোর্ডের উপরে লিখেছো কে দেখো তো। যে লিখেছো সে মুছে ফেলতে পারে আর কি। আচ্ছা, এখন আমরা আসি পরবর্তী কোয়েশ্চন। এই যে 7 নম্বর কোয়েশ্চন, এখানে আসি। এটাও খুব লেটেস্ট কোয়েশ্চন। বলছে একটি ত্রিভুজের 3টি কোণ একটি সমান্তর ধারা তৈরি করে, তার মানে ওই একই রকম পরপর সমান্তর ধারা তৈরি করে পূর্ণ সংখ্যা ধারাবাহিক। ক্ষুদ্রতম কোণের মান 40 হলে বৃহত্তম কোণের মান কত? তোমরা কি পারবে এই কোশ্চেনটা সলভ করতে? Yes, sir. এইটা এইটা আমার মনে হয় সবাই পারবে। এটা আমরা রেখে দিই, তোমরা নিজেরা করে নিবে। এটা সোজা কোশ্চেন। হ্যাঁ, আমরা পরের প্রশ্নে যাই, ঠিক আছে? যদি না পারো দেন বই থেকে ট্রাই করে নিবে, বইয়ের সহজ প্রশ্ন একদম। এরপর দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 200 মিটার। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 200 মিটার, দৈর্ঘ্য ও প্রস্থ পূর্ণ সংখ্যা হলে ইহার বৃহত্তম ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? এইটা একটা ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন, মানে এর মধ্যে অনেক সময় মনে হয় যে আমি কিভাবে করব, এই আইডিয়াগুলো তোমাদের জানা দরকার। হ্যাঁ, সলভ করব কিভাবে আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে একটি একটি আয়তক্ষেত্রের পরিসীমা কত? 200 মিটার। স্যার এই 200 200 মিটার। তাহলে একটা আয়তক্ষেত্রের পরিসীমা আমরা যদি বলি, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো এ এবং প্রস্থ এটা যদি হয় বি, তাহলে এর পরিসীমার সূত্র কি? 2 into a plus b. 2 into a যোগ b হ্যাঁ, 2 into a+b। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তাহলে এই পরিসীমা 2 into a+b এটা ইকুয়াল হবে 200। তাহলে সেক্ষেত্রে a+b সমান কত হবে? 2 দিয়ে ডিভাইডেড করে দিতে হবে, মানে 200/2 হবে। অর্থাৎ a একশো। প্লাস বি সমান হচ্ছে 100। তার মানে ওই ওই আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল কত? যোগফল 100 হচ্ছে যোগফল হচ্ছে 100 আচ্ছা, দুটি দুটি সংখ্যার যোগফল 100। হ্যাঁ, তাহলে এদের ক্ষেত্রফল বের করার সূত্রটা কি বলো তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ ইন্টু বি না? bb. এ আর বি, দৈর্ঘ্য এ ইন্টু বি। তাহলে দুটি সংখ্যার যোগফল যদি একটা নির্দিষ্ট সংখ্যা হয়, একটা যোগফল যদি নির্দিষ্ট সংখ্যা হয়, তাহলে এর মানে গুণফল, ওই সংখ্যা দুটির গুণফল
সর্বোচ্চ হবে কখন, এটা আমাদের একটু মানে বুঝে নিতে হবে। ধরো আমি একটা তোমার আইডিয়া বলি, যে যদি এমন হয় যে দুটি সংখ্যার যোগফল তোমার হচ্ছে 100, তাহলে এর মধ্যে একটি সংখ্যা যদি 99 হয়, অপর সংখ্যা কত হবে? স্যার ওয়ান। 1 হবে। তখন 99 আর 1 এর গুণফল কত আসবে? 90। 91। 90 ক্ষেত্রফল এটা 91। আচ্ছা, এখন যদি কিনা এদের মধ্যে একটি সংখ্যা হয় 98, তাহলে আরেকটি সংখ্যা কত হবে? 2। 2 স্যার হবে। টু। তখন ক্ষেত্রফল কত হবে? 98 গুণ 2 কত হবে? 196। দেখো তো ক্ষেত্রফল আগে থেকে এবার স্যার বেশি, ক্ষেত্রফল আগে থেকে বেশি হয়েছে না? ইয়েস স্যার। আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে যে ওই সংখ্যা দুইটা, যে সংখ্যা দুইটার যোগফল 100। স্যার হ্যাঁ বলো। 99 ইন্টু ওয়ান কিভাবে 91 হলো? আহ, একটু ভুল হয়েছে। হ্যাঁ, এটা 99 হবে, ঠিক আছে। 99 × 1 99, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এখন এর মানে হচ্ছে যে আমরা যদি এই এ আর বি এর যোগফল 100 হয়, সংখ্যা দুইটি যদি একটার সাথে আর একটা প্রচুর গ্যাপ থাকে, মানে সম্পূর্ণ মানে সর্বোচ্চ ছোট বড় হতে পারে, তাহলে তখন কিন্তু তাদের গুণফল অনেক ছোট হয়। কিন্তু সংখ্যা যত কাছাকাছি আসবে তাদের গুণফল তত বেড়ে যাচ্ছে। তার মানে যদি দুটি সংখ্যার যোগফল 100 হয় এবং ওই সংখ্যা দুটি যদি দুইটাই 50 and 50 হয়, তাহলে তাদের যোগফল কি 100 হতে পারে না? 50 আর 50। Yes, তখন কিন্তু স্যার। এদের গুণফল সবচেয়ে বেশি হবে, 50 × 50। এইটা হলো সবচেয়ে বড় রেজাল্ট হবে 2500। এখন সমস্যা হচ্ছে কোথায়, যে তাহলে কি এর মান 50 আর বি এর মান 50? না, হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তখন এটা আয়তক্ষেত্র হচ্ছে না, তখন এটা বর্গক্ষেত্র হয়ে যাবে। দৈর্ঘ্য প্রস্থ যদি সমান হয়, তাহলে সেটা কি আর আয়তক্ষেত্র থাকবে? নো স্যার। নো। স্যার তাহলে স্যার তাহলে বর্গক্ষেত্র। হ্যাঁ, তাহলে আয়তক্ষেত্র করার জন্য এর ভ্যালু এক বেশি করব আমরা, আর ভি এর ভ্যালু এক কম করব। অর্থাৎ এর ভ্যালু করব 50-র সাথে 1 অ্যাড করে নিব, তাহলে কত আসছে? 51। আর বি এর ভ্যালুটা পাবো 50 - 1 ইকুয়াল হচ্ছে 49। তাহলে দৈর্ঘ্য যদি 51 হয় আর প্রস্থ যদি 49 হয়, তখন এদের ক্ষেত্রফল সবচেয়ে বেশি হবে, এবং সেই ক্ষেত্রফল এ বি ইকুয়াল হবে 51 × 49। এখন এটা রেজাল্ট কত হয়? 2499। 2499। হ্যাঁ, তো এটা আমরা একটু গুণ করাও শেখাবো তোমাদের আজকে, ঠিক আছে। 51 and 49 কিভাবে আমরা মুখে মুখে একবারে গুণ করবো আর কি, ঠিক আছে। দেখো সিস্টেমটা শেখায়। প্রথম কথা হচ্ছে এই দুইটা পাশাপাশি গুণ করে নিব আগে। এই সরাসরি 1 আর 9, 1 আর 9 গুণ করলে 9, ঠিক আছে। এবার আমরা করব কি, এই দুইটা গুণ করব এবং এই দুইটা গুণ করে যোগ করব। তাহলে 5 আর 9 গুণ করলে 45, 45, 5 × 9 45। আর 4 আর 1 গুণ করলে হচ্ছে 4, 45 আর 4 কত হয়? 49। 49। 49-এর 9 হাতে থাকবে কত? 4 আমরা রেখে দিলাম আর কি। ওকে। এবার আমরা এই দুইটা গুণ করব। তাহলে 5 আর 4 গুণ করলে 4 × 5 কত? 20। 20। 20 আর আগে 4 কত হবে? 24। 24। এই হচ্ছে একবারে গুণ করা টেকনিক। যে কোনো দুই অঙ্কের দুটি সংখ্যাকে এভাবে একবারে গুণ করা যাবে। ওকে। ইয়েস স্যার। Yes, আচ্ছা, তো এখন আমরা যাব হচ্ছে, এটা রেজাল্ট হচ্ছে তাহলে কত? ওইটার সর্বোচ্চ ক্ষেত্রফল হতে পারবে 2499। এটা হলো আমাদের এই প্রশ্নের অ্যান্সার। ওকে, পরবর্তী কোয়েশ্চেনে যাই আমরা। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 9 নম্বর কোয়েশ্চেন, হ্যাঁ। তো 9 নম্বর কোয়েশ্চেনটা বলছে যে একটি রম্বসের কর্ণগুলোর দৈর্ঘ্য 6 এবং 8। রম্বসের পরিসীমা বের করো। তো আমরা একটা রম্বস এঁকে নিলাম। এই হচ্ছে একটি রম্বস। বলেছে যে এই রম্বসের কি দেওয়া আছে? কর্ণ, হ্যাঁ। তো রম্বসের কর্ণ, এই এ বি সি ডি একটি রম্বস, তাহলে তার একটি কর্ণ হচ্ছে এই যে এসি, আর একটি কর্ণ হচ্ছে বিডি। এই দুটি কর্ণের যোগ দেওয়া আছে, একটা 6 আর একটা 8। তাহলে এসি ইকুয়াল ছোট যেটা সেটা আমরা 6 ধরবো, আর বিডি ইকুয়াল যেটা বড় সেটাকে আমরা 8 বলবো। আমরা জানি রম্বসের দুটি কর্ণ তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে অবশ্যই এটা যদি মিড মিড পয়েন্টটা ও হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে 8-এর অর্ধেক, তার মানে 4। আর এ থেকে এই পর্যন্ত এতটুকু হবে হচ্ছে 6-এর অর্ধেক, অর্থাৎ 3।
ওকে, Yes, বুঝতে sir. পেরেছো? আচ্ছা, তাহলে এটা যদি 3 হয় আর এটা যদি 4 হয়, এটা কিন্তু এখন একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, এই যে এটা, বুঝতে পেরেছো? Yes, সমকোণী sir. ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজ এ বি স্কোয়ার, সরি এ বি স্কোয়ার সমান বাকি দুইটা বাহুর স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার দেন 4 স্কোয়ার। তাহলে এটা অ্যাড করলে কত আসছে? 3 স্কোয়ার মানে 9, আর 25. 4 স্কোয়ার মানে হচ্ছে স্যার 16, ইকুয়াল হচ্ছে 25। তাহলে এ বি স্কোয়ার মানে হচ্ছে 25, দ্যাট মিনস 5 স্কোয়ার। তাহলে এ বি ইকুয়াল কত? 5. এ বি ইকুয়াল হচ্ছে 5। তাহলে এ বি ইকুয়াল 5 আমরা পেয়ে গিয়েছি। এখন তোমার প্রশ্ন, তুমি সহজেই অ্যান্সার করতে পারবে। তোমাকে বলা হচ্ছে কি, রম্বসের পরিসীমা বের করো। তো রম্বসের পরিসীমা মানে চারটা বাহুর যোগফল। রম্বসের সবগুলো বাহু সমান হয়। এ বি ইকুয়াল যদি 5 হয়, তাহলে 5 × 4 করলে সবগুলোই সবগুলোই 5 হবে। আমরা 20. চারটা চারটা 5 যোগ করে দিতে পারি। আর আমরা জানি রম্বসের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তার পরিসীমা হবে 4a। রম্বসের পরিসীমা ইকুয়াল হবে 4 এ 4a। তাহলে 4a মানে হলো 5, 4 × 5, 4 × 5 ইকুয়াল হচ্ছে 20। তাহলে এই রম্বসের পরিসীমা কত? 20. 20। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. কারো কোনো সমস্যা হচ্ছে? No, sir. না স্যার। সুমাইয়া আফরিন, তুমি কি বুঝতে পেরেছো? Yes, sir. কি হলো, দুইজন সুমাইয়া আফরিন? জি স্যার, এখানে তো দুইজনই দেখাচ্ছে। আচ্ছা, দেখো আমরা পরের কোশ্চেনে যাই। হ্যাঁ, এই কোশ্চেনটা আমরা দেখি। বলছে দুইটি ত্রিভুজ পরস্পরকে সর্বোচ্চ কতটি বিন্দুতে ছেদ করে যেখানে কোনো দুইটি বাহু সমান্তরাল নয়? হ্যাঁ, দুইটি ত্রিভুজ সর্বোচ্চ কতটি বিন্দুতে ছেদ করতে পারে? আমরা ধরে নিচ্ছি যে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এটা একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ যে কোনো ভাবে তুমি আঁকবে যেন তাদের বিন্দুটা মানে সর্বোচ্চ পরিমাণ ছেদ বিন্দু পাওয়া যায়। তো এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে এমন একটা ত্রিভুজ আঁকবো যেন প্রত্যেকটা বাহুকে ছেদ করে। দুটি ত্রিভুজ পরস্পরকে সর্বোচ্চ কতটি বিন্দুতে ছেদ করে? তাহলে দেখো, আমি ইচ্ছা মতো এঁকে দিলাম, দুইটা সব জায়গায় ছেদ করেছে, এর থেকে বেশি ছেদ করা সম্ভব না। তাহলে ছেদ বিন্দু কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6, কয়টা? 6টি. ছেদ বিন্দু 6টা। এটা কিন্তু খুব 5 মজার মজার একটি কোয়েশ্চেন। হ্যাঁ, আইকিউ টাইপের কোয়েশ্চেন, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চেনে। স্যার হ্যাঁ, বলো। আইকিউ কেমন ধরনের প্রশ্ন? আইকিউ বিভিন্ন ধরনের হতে পারে, জ্যামিতি থেকে হতে পারে, সংখ্যা থেকে হতে পারে, ম্যাথ ছাড়াও কোনো আইকিউ হতে পারে, ঠিক আছে? একটা ছবি দিয়ে বলতে পারে যে এই ছবির এইখানে কি বসবে, তাহলে অন্যদিকে যা যা আছে সেই অনুসারে এখানে বসাতে হবে। হ্যাঁ, আইকিউ হচ্ছে, এগুলোকে আইকিউ বলা হয় আর কি, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটি দেখো সবাই। বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবি আর এসি বাহুদ্বয় পরস্পর সমান। আমরা যে কথা বলছে সেই কথা অনুসারে চিত্র এঁকে নিতে পারি, ঠিক আছে? তো এখানে চিত্র যেহেতু আমরা নিজেদের মতো তৈরি করেছি, আমরা সেটার উপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ধরে নিচ্ছি একটা স্যার এটা 110 হবে। হ্যাঁ, এটা সোজা কোশ্চেন একেবারেই। আমরা ধরে নিচ্ছি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি আর এসি সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। বলছে বি এ সি কোণ, এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। ভূমি থেকে ভূমি বিসি কে ডি পর্যন্ত বাড়ানো হলো, এসি ডি কোণের মান কত? এই যে এই কোণটা কত, ঠিক আছে? তো আমরা জানি যে একটা ত্রিভুজের টোটাল কোণ হচ্ছে 180 ডিগ্রি। আর সমদ্বিবাহু ত্রিভুজের যে দুইটা বাহু সমান আছে, সমান বাহু দুইটার অপোজিট অ্যাঙ্গেল সমান হয়। তার মানে এই বাহুর অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা, বিপরীত অ্যাঙ্গেল। আর এই বাহুর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা, এই দুইটা অবশ্যই সমান। তাহলে এই ত্রিভুজের সবগুলো কোণ কি কি আছে? একটা কোণ হচ্ছে 40 ডিগ্রি, আর একটা কোণ এক্স, আরো একটা কোণ এক্স। সবগুলো কোণের যোগফল কত হবে? 180। 180.
180 ডিগ্রি। তাহলে এক্স আর এক্স অ্যাড করলে হবে 2x, আর 40টাকে আমরা রাইট সাইডে নিয়ে মাইনাস করে দিব। তাহলে 180 ডিগ্রি মাইনাস 40, লেফট সাইডে প্লাস আছে, রাইট সাইডে মাইনাস হয়ে গেল। তাহলে 2x ইকুয়াল এখন থাকবে কত, 180 থেকে 40 বাদ দিলে 140। 140 Sir, one. হ্যাঁ, এখন এক্স এর ভ্যালু যদি আমরা বের করতে চাই 140 70 ডিভাইডেড বাই 2, অতএব এক্স ইকুয়াল হচ্ছে 70 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এক্স যদি 70 হয় তাহলে এই বিসি কে বাড়িয়ে যে কোণটা পাইলাম এটা কিন্তু তার সম্পূরক কোণ, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এই সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এটা কি হবে, 180 থেকে 70 বাদ দিয়ে দিবা, 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তাহলে কত আসবে অ্যান্সার? 110 100, 110। গুড, সবাই পেরে যাচ্ছ। ওকে, বুঝতে পেরেছো সবাই? Yes, sir. Yes, sir. আচ্ছা, তো আমরা তাহলে পরের কোশ্চেনে চলে যাই। দেখো 12 নম্বর কোশ্চেন বলছে দুটি সম্পূরক কোণের সমষ্টি দুটি পূরক কোণের সমষ্টি থেকে কত ডিগ্রি বেশি হবে? দুটি সম্পূরক কোণের সমষ্টি কত? 360 degree. না, দুটি সম্পূরক কোণ, একটি সম্পূরক আরেকটি, তাই না? তার মানে তাদের যোগফল কি 180 ডিগ্রি না? Yes, sir. আচ্ছা, Yes, sir. দুটি পূরক কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, মানে একটির একটির পূরক কোণ অপরটি। তাহলে দুটি সম্পূরক কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুটি পূরক কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে এই দুটির মধ্যে পার্থক্য কতটা, একটা থেকে আর একটা কতটা বেশি? তাহলে 180 মাইনাস 90 ডিগ্রি, অ্যান্সার কত আসছে? 90. 90 degree. 90 ডিগ্রি। খুব সহজ একটা প্রশ্ন। আচ্ছা, এখন আমরা পরবর্তী কোশ্চেনে আসি। এই প্রশ্নটা দেখো, কোন সামন্তরিকের ক্ষেত্রফল 2020 বর্গ একক, এর দৈর্ঘ্য ও প্রস্থ পূর্ণ সংখ্যা হলে পরিসীমার সর্বনিম্ন মান কত? হ্যাঁ, এটা কিন্তু ওই যে কিছুক্ষণ আগে আমরা একটা ম্যাথ করে আসছিলাম, আগে পরিসীমা ছিল, ক্ষেত্রফল বের করেছি, আর এখন ক্ষেত্রফল আছে, পরিসীমা বের করব। একদম সিমিলার কোশ্চেন, আগে ছিল সর্বোচ্চ মান, এখন হচ্ছে সর্বনিম্ন মান। তোমরা কি বুঝতে পেরেছো কোশ্চেনটা? Yes, sir. আচ্ছা, একটি সামন্তরিকের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে 2020। তাহলে আমরা যদি একটা বাহুকে ধরে নিই এ, আর অন্য বাহুটাকে ধরে নিই বি, তাহলে এ আর বি এর যোগফল কি এই 2020 হবে না? Yes, sir. আচ্ছা, এখন Sir, কথা হচ্ছে, গুণফল. হ্যাঁ গুণফল, ক্ষেত্রফল মানে গুণফল। তাহলে ক্ষেত্রফল বের করার জন্য আমরা যেটা পাচ্ছি এইটাকে আমরা এখন একটু ভেঙে লিখবো মৌলিক উৎপাদকে। তাহলে এটাকে লেখা যাবে 2 × 5, তাহলে 10, আর 202 তো আহ তোমার হচ্ছে 2 × 101, ঠিক আছে কিনা দেখো তো। দেখো, এই দুইটা ইন্টু করলে কত হয়, 10, আর এই দুইটা ইন্টু করলে 202, তাহলে রেজাল্ট কি 2020 হয় না? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে এ বি এর গুণফল যদি 2020 হয়, তাহলে সেটাকে মৌলিক উৎপাদকে ভেঙে লিখলে এরকম হবে, অর্থাৎ 2 × 5 × 2 × 101। এই 101 হচ্ছে একটি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, এটি একটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, মৌলিক সংখ্যা। তাহলে এখন বলছে এর দৈর্ঘ্য প্রস্থ পূর্ণ সংখ্যা পরিসীমার সর্বনিম্ন মান। তাহলে পরিসীমা যদি সর্বনিম্ন হতে হয়, পরিসীমা যদি সর্বনিম্ন হতে হয়, এখন একটা জিনিস শিখবো, ওইটাকে আমরা একটু রেখে দিই, এখানে রেখে দিয়ে তোমাকে একটু বেসিক জিনিস দেখাই। সেটা হচ্ছে এ আর বি এর গুণফল মনে করো হচ্ছে 20, এ আর বি এর গুণফল 20। তাহলে এ প্লাস বি এর সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান। তো এটা সর্বনিম্ন মান কিন্তু আমরা এখান থেকে এ বি এর মান দুইভাবে, যদি পূর্ণ সংখ্যায় দুভাবে পেতে পারি। মনে করো এ বি এর গুণফল 20, তাহলে এ হতে পারে 4 আর বি হতে পারে 5, হতে পারে কি না? Yes, sir. আরেকটা হতে পারে এর মান হতে পারে মানে 10 আর 2, তাহলে এখান থেকে দুইটা ভ্যালু আমরা পেতে পারি। তাহলে 4 আর 5 যদি নেই, তাহলে পরিসীমা আসবে দুটা যোগফল, 4 আর 5 এর যোগফল কত? 9। Sir, no. হ্যাঁ, আর 10 আর 2 এর যোগফল কত হবে? Sir, 12. তাহলে পরিসীমা পরিসীমা কখন ছোট হবে? যখন সংখ্যা দুটি খুব কাছাকাছি হবে, তখন পরিসীমা সবচেয়ে ছোট হবে।
তাহলে আমরা এ বি এর গুণফল যদি এটা পাই, তাহলে এ আর বি এর মান যতটা সম্ভব নিজেদের মধ্যে ছোট কাছাকাছি চলে আসতে হবে। তাহলে সেই ক্ষেত্রে পরিসীমাটা আমরা সর্বনিম্ন পাবো। তাহলে পরিসীমাটা সর্বনিম্ন পেতে গেলে এ আর বি যতটা সম্ভব ক্লোজ হতে হবে, মানে দুইটা সংখ্যা কাছাকাছি হতে হবে। তার মানে একটি সংখ্যা তো মিনিমাম 101 হতেই পারে, হবে। আর একটি সংখ্যা হতে গেলে আমরা এই তিনটা উৎপাদকই ব্যবহার করবো, এই যে 2 2 অ্যান্ড 4। তা 2 2 অ্যান্ড 5 এটা গুণ করলে কত আসবে? 2 2 4 আর 5 গুণ করলে বি 20। তাহলে একটা হচ্ছে 20 আর একটা 101। তার মানে এ বির মধ্যে যদি দৈর্ঘ্য হয় এ, তাহলে এর ভ্যালুটা আসবে 101 আর বি এর ভ্যালু কত আসবে? 20। তখন আমরা সর্বনিম্ন পরিসীমা পাবো। সর্বনিম্ন পরিসীমা ইকুয়াল হবে, পরিসীমা কত? সূত্র কি? 2 ইন্টু এ প্লাস বি। আগেই তোমরা বলেছো, জানো সবাই। তাহলে 2 ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে 101 যোগ হচ্ছে 20। তাহলে এখান থেকে পাবে হচ্ছে 2 ইন্টু, এটা যোগ করলে কত? 1 2 1, তাই না? তাহলে 1 2 1 এর সাথে 2 2 মাল্টিপ্লাই করলে কত আসবে? 242. 242। এটার অ্যান্সার হবে 242। এখানে মনে হয় একটু ভুল হতে পারে, অ্যান্সার যেটা দেওয়া আছে একটু ভুল আসছে মনে হয়, না? হ্যাঁ, এখানে এই যে একটা টু, এই যে উৎপাদকটা যখন ভাঙা হয়েছে এখানে একটা টু মিসিং আছে। তোমাদের কাছে বইয়ে দেখো, একটু মনে হয় টু মিসিং থাকতে পারে, যে কোনো ভাবে টাইপিং মিস্টেক হয়ে গেছে আর কি। ঠিক আছে? তো এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে এটা 242। এ ধরনের মিস্টেক আমরা ওই পরবর্তীতে কারেকশনের সময় করে দিব ইনশাল্লাহ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত? 242। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, এবার আমরা আসি 14 নম্বর কোয়েশ্চেন। 14 নম্বর কোয়েশ্চেনে বলছে কি, একটি বর্গক্ষেত্র এবং একটি ত্রিভুজের পরিসীমা সমান, দুইটাই সমান। ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এইগুলা, একটু দশমিকে আছে আর কি। ঠিক আছে? বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তো ত্রিভুজের যদি তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের পরিসীমাটা কত আমরা বের করতে পারবো না? Yes, sir. পরিসীমা বের করার রুলস কি? তিনটা বাহুর যোগফল বের করে দিলেই আমরা পরিসীমা পেয়ে যাব। তো ত্রিভুজের পরিসীমা দেখো এখানে বের করা আছে। একটা হচ্ছে 9.55, একটা হচ্ছে 7.30, একটা হচ্ছে 7.15। সবগুলো যোগ করলে পাচ্ছ 24। ঠিক আছে? তাহলে ত্রিভুজের পরিসীমা যদি 24 হয়, এখানে বলে দিয়েছে যে ত্রিভুজের বর্গক্ষেত্র আর ত্রিভুজের পরিসীমা সমান, তাহলে অবশ্যই ত্রিভুজের পরিসীমা যদি 24 সেন্টিমিটার হয়, তাহলে বর্গের পরিসীমা কত হবে? সেম হবে না? Yes, sir. তাহলে বর্গের পরিসীমাও হবে 24 সেন্টিমিটার। তাহলে একটা বর্গের যদি পরিসীমা হয়, আমরা যদি ওই বর্গের বাহুটা এ ধরি, তাহলে তার পরিসীমা কি 4a না? Yes, sir. তাহলে 4a সমান কত হবে? অবশ্যই 24। 24. তাহলে a সমান কত? 6. 24/4 অর্থাৎ 6, অর্থাৎ ওই বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, তাই না? তাহলে Sir. বাহুর দৈর্ঘ্য যদি 6 থাকে, তার ক্ষেত্রফল কত? 36। বর্গের ক্ষেত্রফল সমান ওই যে a স্কোয়ার মানে হচ্ছে 6 × 6 ইকুয়াল হচ্ছে 36। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. কেউ কেউ আছো যেটা বুঝতে পারো নাই? ওকে, তাহলে আমরা পরবর্তীতে আরেকটি কোশ্চেনে যাই। দেখো, বলছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের দৈর্ঘ্য কত? 16। এর ক্ষেত্রফলের সর্বোচ্চ কত হতে পারে? আমরা সর্বোচ্চ মানটা পেতে চাই। একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্বের দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ এই হলো একটা সমকোণী ত্রিভুজ, আমরা ধরে নিচ্ছি এই। হ্যাঁ, তাহলে তার এইটা আর এইটা হচ্ছে ভূমি আর লম্ব। আমরা ধরে নিচ্ছি যে একটা এক্স আর একটা ওয়াই। এই ভূমি ধরা হয়েছে এক্স আর ওয়াই হলো ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এই গুণফল কত? না, সরি সরি, এখানে গুণফল দেওয়া নেই, যোগফল দেওয়া আছে, সমষ্টি দেওয়া আছে। হ্যাঁ, বলছে ভূমি এবং দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে এক্স প্লাস ওয়াই, এটার মান দেওয়া আছে 16। এখন কোনটা কত তা কিন্তু বলা নেই, আছে? নো স্যার। আচ্ছা, তাহলে দুইটার যোগফল যদি 16 হয়, এদের ক্ষেত্রফল কিন্তু হচ্ছে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই। হ্যাঁ, তাহলে এক্স আর ওয়াই গুণ আকারে আছে। এক্স আর ওয়াই যোগফল যদি 16 হয়, এদের গুণফল সর্বোচ্চ হতে গেলে এক্স আর ওয়াই কিন্তু সবচেয়ে কাছাকাছি হতে হবে। এর আগেও আমরা এটা সলভ করেছি। বুঝতে পেরেছো সবাই? ওই যে Yes. আয়তক্ষেত্রের সময় আর কি। তাহলে এটা যদি সবচেয়ে কাছাকাছি হতে হয়, এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু দুইটাই সমান হওয়া চলবে, কারণ এখন কিন্তু আর এটি আয়তক্ষেত্রের ব্যাপার না যে ভূমি আর উচ্চতা সেম হতে পারবে না, দুইটাই সেম হতে পারবে। তাহলে এক্স আর ওয়াই যদি সেম হয়,
এটা 16 যদি হয় তাহলে এক্স ইকুয়াল কত আর ওয়াই ইকুয়াল কত? 8. তাহলে স্যার এটাও 8, 8 এটাও 8। এখন যদি আমরা ক্ষেত্রফল বের করি ওই ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান হাফ 32. ইন্টু এক্স ইন্টু ওয়াই, তাহলে হাফ ইন্টু 8 ইন্টু 8। তো এটা 8 আর 2 কাটাকাটি করলে 4, 4 আর 8 গুণ করলে কত? 30. 32 32। তাহলে এই ত্রিভুজের সর্বোচ্চ ক্ষেত্রফল হবে 432, এর থেকে বেশি হতে পারবে না। কথা কি বুঝতে পেরেছো সবাই? Yes, sir. স্যার ইয়েস স্যার। তো তো এই প্রশ্নগুলোই হচ্ছে আমাদের তোমাদের সলভ করার কথা ছিল। হ্যাঁ, মানে আমাদের আজকের জন্য এই প্রশ্নগুলো নির্ধারিত। এখন আমরা করব কি, যাদের যেসব প্রশ্ন সমাধান করতে প্রবলেম হয়েছে মনে করতেছো সেগুলো আমাকে বললে আমি তোমাদেরকে আরো হেল্প করব। যার যেখানে সমস্যা আছে আমরা এখন একটা সলিউশন ক্লাসে যাব। প্রত্যেক ক্লাসের পরেই তোমাদের নিজেদের যেসব সমস্যা থাকবে আমাকে বলবে, আমি সেগুলো সলভ করে দিব আর কি। ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? Yes, sir. আচ্ছা। স্যার